গুড ইভিনিং সবাইকে। আজ হলো 11 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আগস্ট থেকে ফের প্রকল্পের সুবিধা, অরুণোদয় রেশনে চিনি ডাল। প্রথমে বিধানসভা ভোটের প্রক্রিয়া, এরপর বাজেটের অপেক্ষায় বন্ধ রাখা হয়েছিল সরকারের সামাজিক প্রকল্পগুলি। তবে আগস্ট মাস থেকে সরকারের সব জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা বিতরণ শুরু হবে। অরুণোদয়, নিযুত ময়না, নিযুত বাবুর মতো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প থেকে শুরু করে রেশনে বিনামূল্যে চালের সঙ্গে ডাল, চিনি, লবণও ফের বিতরণ হবে। কিন্তু সরকারের ব্যক্তিগত লাভালাভের ওই প্রকল্পগুলি চালিয়ে নিতে বছরে ব্যয় হবে 6,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর দাবি, সামাজিক প্রকল্পে এত বিশাল টাকা ব্যয়ের নজির আগে আর নেই। এই প্রথম বছরে 6,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পে। রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে, ফলে জনকল্যাণ খাতে ওই টাকা ব্যয় করতে পারবে সরকার, দাবি করেন তিনি। বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া এবং পরবর্তীতে বাজেট না থাকার ফলে জনকল্যাণমুখী প্রকল্প বিঘ্নিত হয়েছিল। তবে আগস্ট মাস থেকে সব প্রকল্প ফের শুরু করা হবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গত 10 মার্চ অরুণোদয় প্রকল্পের 40 লক্ষ সুবিধাভোগীকে একসঙ্গে 3 মাসের টাকা দেওয়া হয়েছিল। তখন 9,000 টাকা করে পান প্রত্যেকে। তবে গত 2 মাস ধরে বন্ধ রয়েছে অরুণোদয় প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য দেওয়া। আগস্ট থেকে সুবিধাভোগীরা ফের ওই প্রকল্পের সুবিধা পাবেন। তাছাড়া আগস্ট মাস থেকে রেশনে বিনামূল্যে চালের সঙ্গে রেশন ব্যবস্থায় রেহাই মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ বিতরণও ফের শুরু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 100 টাকায় 1 কেজি করে ডাল, চিনি, লবণ পেতেন সুবিধাভোগীরা। তবে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে ভর্তুকির পরিমাণ পরিবর্তন হতে পারে তিনি জানান। নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে রেশনে সরষের তেল দেওয়ার কথাও বিবেচনা করা হবে, অর্থমন্ত্রী বলেছেন বাজেট ভাষণে। তাছাড়া সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে জীবন প্রেরণা প্রকল্প। স্নাতক বেকার যুবক যুবতীকে মাসে 2500 টাকা করে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রীর নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পের অধীনে অর্থ বিতরণও অক্টোবর থেকে ফের শুরু হবে। শিক্ষার্থীরা আগস্ট মাস থেকে ফর্ম পূরণ করবে। অর্থমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নিযুত ময়না এবং নিযুত বাবু দুটি প্রকল্পই সরকারের নিয়মিত প্রকল্প হবে। চলতি বছর বাণীকান্ত কাকতি পুরস্কার হিসাবে 18,000 শিক্ষার্থীকে স্কুটি প্রদান করা হবে। তবে আগামী বছর থেকে ওই প্রকল্প বন্ধ করার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তাছাড়া আগস্ট মাস থেকে নববৈষ্ণব ধর্মের ধর্মীয় পরম্পরার সঙ্গে জড়িত বিভিন্ন সত্রের 621 জন উদাসীন ভক্তকে মাসে 1500 টাকা করে দেওয়ার ব্যবস্থা ফের চালু করা হবে। তাছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অর্থ সাহায্য দেওয়া, কৃষকদের কাছ থেকে ন্যূনতম সমর্থন মূল্যে ধান, সরষে কেনা, প্রতি লিটার দুধে গোপালকদের 5 টাকা করে ভর্তুকি দেওয়া, তফসিলি জাতি উপজাতি, পিছিয়ে পড়া শ্রেণী, চা জনগোষ্ঠী এবং দিব্যাঙ্গ শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষার জন্য উৎসাহ ভাতা, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাহায্য, চা বাগানের গর্ভবতী মহিলা, চা শ্রমিকদের সাহায্য ইত্যাদিও চালিয়ে যাবে সরকার। অপরদিকে রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে ডিএলইডি এন্ট্রান্স পরীক্ষা। শ্রীভূমি জেলায় পরীক্ষার্থী 3,285, সর্বোচ্চ আবেদন পড়েছে বরপেটা জেলায় 5,907, সর্বনিম্ন কার্বি আংলং 612। অন্য বছরের তুলনায় এই বছর ডিএলইডি এন্ট্রান্সে আবেদনের সংখ্যা অনেক বেশি। এবার ডিএলইডি এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন 73,011 জন, অথচ সারা মোট আসন সংখ্যা হচ্ছে 4,150। যারা পেশা হিসেবে শিক্ষকতার কাজ বেছে নিয়েছেন তাদের জন্য 2 বছরের ডিএলইডি কোর্স বাধ্যতামূলক করেছে সরকার। সেই কারণে আবেদনের সংখ্যা তুলনামূলক অনেকটা বেড়েছে। রাজ্যে 2 বছরের ডিএলইডি বিকল্প ব্যবস্থা না থাকায় এসসিইআরটি পরিচালিত ডিএলইডি কোর্সে ভর্তির আবেদনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। শিক্ষকতার চাকরি করতে হলে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আবার টেট পরীক্ষায় অবতীর্ণ হতে প্রয়োজন হয় ডিএলইডি সার্টিফিকেট। সেই কারণে ডিএলইডি এন্ট্রান্স পরীক্ষায় আবেদনের সংখ্যা 73,000-এর বেশি পড়েছে। এ নিয়ে শ্রীভূমি ডায়েটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহুল চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 3,290, এর মধ্যে 200 জন পাবেন ডিএলইডি কোর্স পড়ার সুযোগ। কেননা 3টি প্রতিষ্ঠান যথাক্রমে শ্রীভূমি ডায়েটে আসন সংখ্যা 100,
বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনে আসন রয়েছে 50টি। ঠিক একইভাবে পাথারকান্দি বিএড কলেজে রয়েছে 50টি আসন। জেলার যে 5টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলি হলো শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজ, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন, করিমগঞ্জ জুনিয়র কলেজ, রবীন্দ্র সদন গার্লস কলেজ, ফ্রন্টিয়ার কলেজ এবং এনসি কলেজ বদরপুর। অপরদিকে শ্রীভূমি শহরের মধ্য দিয়ে সুতারকান্দি পর্যন্ত যাওয়া 37 নম্বর জাতীয় সড়কের ভয়াবহ অবস্থা দেখে স্তম্ভিত করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালা। তিনি সড়কের বর্তমান হাল স্বচক্ষে পরিদর্শন করেন। এরপরই কথা বলেন দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা NHIDCL-এর স্থানীয় আধিকারিকের সঙ্গে। গর্তে পড়া সড়কের বেহাল অবস্থায় মানুষের দুর্গতির জন্য তিনি উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংস্কার করতে বলেন NHIDCL কর্তাকে। NHIDCL কর্তা সাংসদকে জানান, বৃষ্টির জন্য কাজ করা সম্ভব হচ্ছে না, বৃষ্টি থামলেই গর্ত ভরাটের কাজ শুরু করা হবে দ্রুত গতিতে। সাংসদ কৃপানাথ মালার সংবাদ মাধ্যমকে বলেন, ওই নির্মাণ সংস্থার জন্যই সড়কটি এমন আকার নিয়েছে। তিনি বলেন, NHIDCL যথাসময়ে সড়কের সংস্কার কাজ না করার জন্য এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। যদি শুকনো মরশুমে কাজ হয়ে যেত তাহলে আজকের দিনে নাগরিকদের এতটা দুর্ভোগ পোহাতে হতো না। সাংসদ নির্মাণ সংস্থার কাজের ধরন নিয়েও প্রশ্ন তুলেন। তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে সড়কের কাজের জন্য প্রায় 44 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে কংক্রিটের ডালাই দিয়ে সড়ক তৈরি হবে, এর স্থায়িত্ব হবে অনেক বেশি। কিন্তু দুর্গাপূজার আগে কাজ সম্পন্ন হবে কিনা এ নিয়ে তিনি দ্বিধাগ্রস্ত। বর্তমানে বর্ষা মরশুম চলছে, বর্ষাকালে কাজ করা টাফ ব্যাপার, ফলে বৃষ্টির মরশুম শেষ হলেই কাজ হবে। যদি এমনটা হয় তাহলে 1-2 মাস আরও অপেক্ষা করতে হবে। তবে সাংসদ কড়া সুরে বলেন, ওই সড়কের গর্তগুলো দ্রুত পাথর দিয়ে ভরাট করতে হবে। গর্ত ভরাট হলে নাগরিক জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরবে। বলেন, তিনি গোটা বিষয় নিয়ে সংসদের উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে সংসদের আসন্ন বাদল অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন বলে জানান। অপরদিকে হাইলাকান্দিতে জনগণনা বন্যা প্রস্তুতিতে ছুটিতেও স্ট্যান্ড বাই শিক্ষকরা, জারি কড়া নির্দেশ। গ্রীষ্মকালীন ছুটিতেও শিক্ষক শিক্ষিকাদের জন্য কার্যত স্ট্যান্ড বাই থাকার নির্দেশ জারি করল হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগ। জনগণনা, সম্ভাব্য বন্যা পরিস্থিতি এবং অন্যান্য জরুরি সরকারি দায়িত্বের কথা মাথায় রেখে জেলার প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মধ্য ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পূর্বানুমতি ছাড়া হেডকোয়ার্টার বা কর্মস্থল ত্যাগে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সরকারি বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থারও স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্রবার হাইলাকান্দি জেলার স্কুলসমূহের উপপরিদর্শক আবুল কাশেম এক নির্দেশে জেলার সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের গ্রীষ্মকালীন ছুটির সময় নিজ নিজ এলাকার হেডকোয়ার্টারে থাকার আদেশ জারি করেছেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। নির্দেশ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা হেডকোয়ার্টার ছাড়তে চাইলে প্রথমে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের মাধ্যমে আবেদন করতে হবে। প্রধান শিক্ষক সুপারিশ সহ আবেদন ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলসের কার্যালয়ে পাঠাবেন এবং অনুমোদন পাওয়ার পরে শিক্ষক কর্মস্থল ত্যাগ করতে পারবেন। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সরাসরি ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুলসের কাছে আবেদন করবেন এবং পূর্বানুমতি ছাড়া সদর দপ্তর ত্যাগ করতে পারবেন না। এছাড়া মধ্য ইংরেজি অর্থাৎ এমই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিডিওর পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, জনগণনা সংক্রান্ত কার্যক্রম, সম্ভাব্য বন্যা মোকাবিলা, ত্রাণ কার্যক্রম কিংবা অন্য কোনো জরুরি সরকারি কাজে স্বল্প নোটিশে শিক্ষকদের ডাকা হতে পারে। সেই কারণে সকলকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে 2029-এর লোকসভা ভোটের আগেই কার্যকর হতে পারে এক দেশ এক নির্বাচন, জানালো সংসদীয় যৌথ কমিটির প্রধান। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় কাঠামো তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত বিল খতিয়ে দেখা সংসদীয় যৌথ কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী। গোয়ায় কমিটির দুদিনের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, এখনও পর্যন্ত যাদের মতামত নেওয়া হয়েছে তাদের প্রায় 99% একযোগে নির্বাচন আয়োজনের প্রস্তাবকে সমর্থন করেছেন। তার দাবি, ঘন ঘন নির্বাচনের কারণে দেশের অর্থনীতিতে
প্রায় 7 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়, যা এই ব্যবস্থার মাধ্যমে অনেকটাই কমানো সম্ভব। গোয়ায় অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী প্রমোদ সামন্ত এবং তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করে একযোগে নির্বাচন বাস্তবায়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং তার সমাধান নিয়ে মত বিনিময় করছে কমিটি। পিপি চৌধুরী বলেন, গোয়ার পাশাপাশি গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতেও কমিটি বিভিন্ন সাংবিধানিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করেছে। তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। তিনি জানান, এখন এমন একটি ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে যা সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হবে। প্রয়োজনে কয়েকটি রাজ্যের নির্বাচনী সময়সূচি স্বেচ্ছায় মিলিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। অর্থনৈতিক দিক তুলে ধরে পিপি চৌধুরী বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা পড়া একটি সমীক্ষায় দেখা গিয়েছে, পৃথক পৃথক নির্বাচন হওয়ার ফলে দেশের অর্থনীতিতে প্রায় 7 লক্ষ কোটি টাকার ক্ষতি হয়। বিপরীতে একযোগে নির্বাচন হলে সমপরিমাণ অর্থনৈতিক লাভ হতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে একটি রাজ্যে নির্বাচন হলেও তার প্রভাব অন্য রাজ্যগুলির উপর পড়ে। উদাহরণ হিসেবে তিনি গোয়ার পর্যটন শিল্পের কথা উল্লেখ করে বলেন, বড় কোনো রাজ্যে নির্বাচন হলেও গোয়ায় পর্যটকের সংখ্যা কমে যায়, আবার গোয়াতে ভোট হলে রাজ্যের পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। পিপি চৌধুরীর দাবি, ঘন ঘন নির্বাচন প্রশাসনিক কাজেও ব্যাঘাত ঘটায়। বিশেষ করে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা ভোটার তালিকা প্রস্তুত, প্রশিক্ষণ এবং ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকায় পড়াশোনার ক্ষতি হয়। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের উপর, যারা সরকারি বিদ্যালয়ের উপর নির্ভরশীল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পিত এক দেশ এক নির্বাচন দেশের অন্যতম বড় নির্বাচনী সংস্কার হতে পারে এবং 2047 সালের মধ্যে উন্নত ভারত গঠনের লক্ষ্য পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি জানান, এই বিষয়ে সর্বসম্মত মতৈক্য গড়ে তুলেই চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।